আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য জীবনের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল, সহকারী অধ্যাপক, সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। স্বাগত আপনাকে। কেমন আছেন? জি, অনেক ধন্যবাদ। আমি ভালো আছি। আচ্ছা, আমরা শুরুতে জানতে চাই ব্রেস্ট ক্যান্সার সার্জিক্যাল অঙ্কোলজি আসলে কি? বিষয়টা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন অপারেশন করা, কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি, বিভিন্ন রকম। তার একটা অংশ হচ্ছে অপারেশন। তো সার্জিক্যাল অঙ্কোলজি মানে হচ্ছে ক্যান্সারের সার্জারি যারা করেন তাদের বিভাগটাই হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজি। তার মানে হচ্ছে এনারা সার্জন, কিন্তু বিশেষায়িত সার্জন যারা শুধু ক্যান্সার অপারেশন করেন। জি, আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার সার্জারি কতটা উন্নত আধুনিক বিশ্বের সাথে যদি আমরা তুলনা করি? আধুনিক বিশ্বের সাথে তুলনা করলে আমাদের দেশে আপনি পৃথিবীতে এখন যত ধরনের ব্রেস্ট ক্যান্সার সার্জারি হয়, বাংলাদেশে প্রায় সব ধরনের সার্জারি হয়। খুব সামান্য কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট ছাড়া প্রায় সব ধরনের ব্রেস্ট ক্যান্সার সার্জারি হয়। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা সময় ছিল যখন ব্রেস্ট ক্যান্সারের সার্জারি মানেই হচ্ছে স্তন কেটে ফেলে দেয়া, কিন্তু যাকে আমরা ম্যাস্টেকটমি বলি। কিন্তু তারপরে যেটা আসলো সেটা হচ্ছে যে না, শুধুমাত্র টিউমারটাকে অপসারণ করে, মানে এফেক্টেড জায়গাটুকু, শুধু যেখানে ক্যান্সারের যে চাকাটা হয়েছে সেই চাকাটাকে রিমুভ করে এবং বগলের থেকে লিম্ফ নোডকে আলাদাভাবে সরিয়ে এই অপারেশনটা আসলো। এবং এটাকে প্রথম বলা হলো ব্রেস্ট কনজারভেশন সার্জারি। পরে আরেকটু এটার মানে মডিফিকেশন করে বা আরো একটু আধুনিকীকরণ করে যেটা আসলে এটাকে আমরা বলি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি। তার মানে হচ্ছে যে শুধু আমরা টিউমারটাকে অপসারণ করেই ক্ষান্ত হব না, বরং আমরা স্তনের যে সৌন্দর্য তাকে রিকনস্ট্রাকশন বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেটাকে যতটুকু সম্ভব আগের অবস্থায় রাখার চেষ্টা করি। অঙ্কোপ্লাস্টিক সার্জারি এবং হলো রিকনস্ট্রাকশন। জি 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 জি। তো এগুলো সব কিছুই এখন আসলে বাংলাদেশে হয়। জি, এটা আমাদের অবশ্যই একটা ভালো খবর। হ্যাঁ, তো ক্যান্সার সার্জারির আগে রোগীকে মানসিকভাবে প্রস্তুত করা এটা কতখানি জরুরি? এটা খুবই জরুরি। ক্যান্সার সার্জারি না, যে কোনো সার্জারির ক্ষেত্রেই আসলে রোগীকে মানসিকভাবে প্রস্তুত করা এবং শারীরিকভাবেও রোগী আসলে অপারেশনের জন্য প্রস্তুত কিনা সেটা দেখাটা খুবই জরুরি। কারণ হচ্ছে যে কোনো অপারেশনেরই কিন্তু অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। অজ্ঞান করতে হয়, তারপর অপারেশনটা করা হয়, প্রচুর রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে, এরকম নানা ধরনের সমস্যা। তার মানে হচ্ছে যে কোনো একটা অপারেশনের আগে আমরা চেষ্টা করি রোগী এই অপারেশন এবং এই অপারেশনের ঝুঁকি সম্পর্কে সম্যকভাবে অবগত আছেন কিনা, তিনি বুঝতে পারছেন কিনা যে কি ধরনের অপারেশন হতে যাচ্ছে এবং এই অপারেশন জনিত তার কি কি প্রতিক্রিয়া হতে পারে এবং মানসিক প্রিপারেশনটাও। এবং উনি যদি না জানেন, ধরেন একটা অপারেশন করলে ইনফেকশন হতে পারে, তো উনি যদি এটা জানেন তাহলে কিন্তু উনি মানসিকভাবে প্রস্তুত থাকবেন যে আমার ইনফেকশন হতে পারে। তার মানে ইনফেকশন হলে তার কাছে এটা হঠাৎ করে কোনো একটা আঘাত হিসেবে আসবে না। কিন্তু উনি যদি না জানেন যে এই অপারেশনের পরে রক্তপাত হতে পারে বা ইনফেকশন হতে পারে, তাহলে সামান্য রক্তপাতেও কিন্তু উনি ভয় পেয়ে যাবেন, ট্রমাটাইজ হয়ে যেতে জি, এবং উনি মানসিকভাবে খুবই ভেঙে পড়তে পারে। তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার রোগীর সঙ্গে, রোগীর আত্মীয় স্বজনের সঙ্গেও একটা কনসালটেন্সি করা, এবং যে কোনো অপারেশনের আগে রোগী এবং রোগীর পরিবার সবাইকে বুঝতে হবে যে কি ধরনের অপারেশন হতে যাচ্ছে এবং সেটার আউটকামটা কি। গ্রামীণ নারীরা চিকিৎসা পেতে কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয় বাংলাদেশে? জি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে যে ক্যান্সারের যে চিকিৎসা, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ক্যান্সার চিকিৎসা একটা বিশেষায়িত চিকিৎসা। ফলে আপনি চাইলেও একদম প্রান্তিক পর্যায়ে ক্যান্সারের চিকিৎসা আপনি দিতে পারবেন না। সারা পৃথিবীর কোথাওই সেটা দেওয়া হয় না। এমনকি উন্নত যে দেশগুলো আছে
মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কিংবা অস্ট্রেলিয়া বা ইউরোপের অন্যান্য দেশে, সেখানেও কিন্তু প্রান্তিক পর্যায়ে কখনো ক্যান্সার চিকিৎসা দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। কারণ ক্যান্সার চিকিৎসা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা, অর্থাৎ বিভিন্ন বিষয়, আমি একটু আগেই বলছিলাম যে এটা কেমোথেরাপি লাগে, রেডিয়েশন লাগে, অপারেশন লাগে, এটা যে বায়োপসি সেটা বিশেষায়িত, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা পরীক্ষা আছে, বিভিন্ন ধরনের ইমেজিং পরীক্ষা লাগে, সিটি স্ক্যান, পেট স্ক্যান। তার মানে কি দেখেন যে একটা ক্যান্সার রোগীর রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসার যে বিভিন্ন ধাপগুলো আছে, সেই ধাপগুলো আসলে কখনোই প্রান্তিক পর্যায়ে দিয়ে সেটাকে আমরা যেটাকে বলি কস্ট এফেক্টিভ, সেটা করা যাবে না। তার মানে কি ক্যান্সার চিকিৎসাটা হতে হবে ক্যান্সার সেন্টার কেন্দ্রিক। দুর্ভাগ্যজনকভাবে দেখেন বাংলাদেশে আসলে ওই ক্যান্সার সেন্টার কনসেপ্টটাই তৈরি হয়নি, এবং বাংলাদেশে একমাত্র সরকারি প্রতিষ্ঠান হচ্ছে যেটা বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, সেটা ঢাকায় অবস্থিত, মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। যদিও বাংলাদেশের সরকার বেশ কয়েক বছর ধরে ওনারা একটা প্রজেক্ট আছে যেখানে 8টি বিভাগীয় শহরে 8টি নতুন করে ক্যান্সার সেন্টার হচ্ছে, হয়তো এগুলো যখন সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে তখন আমরা এটাকে করতে পারবো। এখন তার আগ পর্যন্ত আমাদের যারা গ্রামীণ নারী আছে, ধরেন যে স্তন ক্যান্সার নিয়ে কথা বলাটাই তো একটা বাধা। একটা সময় ছিল যখন আমরা দেখেছি যে আমাদের সরকারি হাসপাতালে বিশেষ করে যে রোগীরা স্তন ক্যান্সার নিয়ে আসতো সেটা অত্যন্ত অ্যাডভান্স স্টেজে আসতো, কিন্তু এই যে বছরের পর বছর ধরে আমরা ক্যান্সার বিশেষজ্ঞরা যে কথা বলে গেছি, টেলিভিশনে হোক, পত্রিকায় লিখে হোক, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে আমরা যে কথা বলেছি, এইটার কারণে এখন কিন্তু আমরা দেখেন যে আমাদের সরকারি ক্যান্সার হাসপাতাল যেখানে আসলে দরিদ্র এবং মধ্যবিত্তরাই আসছেন, সেখানে কিন্তু আমরা অনেক আর্লি স্টেজের ক্যান্সার রোগী পাচ্ছি। কিভাবে? কারণ তারা জানেন যে স্তনে চাকা হলে ডাক্তারের কাছে যেতে হয়, তার মানে আমরা আর্লি স্টেজে ক্যান্সার রোগী পাচ্ছি। এটা কিন্তু একটা পরিবর্তন। কিন্তু গ্রামে যারা থাকছেন তাদের কিন্তু এই সুযোগটা তৈরি হচ্ছে না, কারণ তার গ্রাম থেকে আশেপাশে তো কোনো ক্যান্সার সেন্টার নেই। তারা হয়তো স্থানীয় কোনো একজন চিকিৎসককে দেখাচ্ছেন, কিন্তু তিনি হয়তো এটাকে খুব গুরুত্ব দিলেন না, তখন দেখা যাচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্সার চিকিৎসা কেন্দ্রগুলোর বিকেন্দ্রীকরণের অভাবে কিন্তু আমার ক্যান্সার রোগীরা চিকিৎসা পেতে তাদের দেরি হচ্ছে। একটা বিষয় সেটা হলো আমরা জানি যে আমাদের কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন পর্যন্ত আছে, এটা আমাদের সরকারের একটা দারুণ ইনিশিয়েটিভ আমার মনে হয়। সো এই যে আর্লি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং বলি বা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি, এইটা যদি কমিউনিটি ক্লিনিকের সাথেও যদি আমরা একটু চিন্তা করি, ওই জায়গাটা কি চিন্তা করা সম্ভব কি? এটা একটু জটিল কারণ হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি একটা প্রজেক্ট চলমান আছে যেটা হচ্ছে স্তন এবং জরায়ুর ক্যান্সারের স্ক্রিনিং এর একটা প্রোগ্রাম। কিন্তু সমস্যাটা হলো জরায়ুর ক্যান্সারের ভায়া টেস্ট নামে একটা টেস্ট আছে যেটা দিয়ে আসলে আপনি স্ক্রিন করতে পারবেন। স্তন ক্যান্সারের জন্য আসলে স্ক্রিনিং এর মূল যে অস্ত্র সেটা হচ্ছে ম্যামোগ্রাম। আচ্ছা আচ্ছা। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন স্ক্রিনিং না, কারণ সেলফ ব্রেস্ট আপনি যখন হাতে চাকা পাচ্ছেন তখন তার মানে হলো আপনার ক্যান্সার অলরেডি তৈরি হয়ে গেছে শরীরের ভিতরে। সেম আলট্রাসোনোগ্রাম, তার মানে হচ্ছে যে আমরা যে জিনিসগুলোকে ব্যবহার করছি এখন সেটা কিন্তু আসলে স্ক্রিনিং টুল না। স্ক্রিনিং মানে হচ্ছে আপনার ক্যান্সার হয়নি কিন্তু বা আপনার কোনো সিমটম নাই, কিন্তু আপনার সেখানে আমরা ক্যান্সার খোঁজার চেষ্টা করছি। সেই কারণেই কিন্তু আপনি যেটা বলেন যে কমিউনিটি ক্লিনিক কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হ্যাঁ এটা ঠিক যে যদি একজন চিকিৎসক থাকেন তাহলে তার কাছে যদি কোনো একজন রোগী যায় চাকা নিয়ে, তাহলে তিনি বলতে পারবেন যে এটা হয়তো খারাপ কিছু, আপনি পরবর্তী পরীক্ষাগুলো করেন। কিন্তু তাহলে আর সেটা স্ক্রিনিং থাকছে না, কারণ তখন অলরেডি তার শরীরে একটা চাকা তৈরি হয়ে গেছে। ফলে আমি যেটা বলছিলাম যে প্রান্তিক পর্যায় থেকে শুধুমাত্র লক্ষণগুলোকে হয়তো চিহ্নিত করা সম্ভব, কিন্তু রোগ নির্ণয়, চিকিৎসা পরবর্তী ধাপগুলো আসলে কোনোভাবেই, কারণ একটা ম্যামোগ্রাম আমাদের অনেক সরকারি বড় বড় মেডিকেল কলেজে ম্যামোগ্রাম নাই, তো তাহলে তো আপনি ওই সেবাটা কিভাবে দিবেন? কারণ একটা ম্যামোগ্রাম, একটা আল্ট্রাসাউন্ড, একটা বায়োপসি, এই তিনটা হচ্ছে বেসিক। আমরা বলি যে ট্রিপল অ্যাসেসমেন্ট, 3 ধাপে যে পরীক্ষা করে আমরা শিওর হই যে এটা ক্যান্সার কিনা, তার যে বেসিক কম্পোনেন্ট সেটা যদি আপনার না থাকে তাহলে আপনি কখনো এটা করতে পারবেন না। ফলে আমাদেরকে আসলে স্ট্র্যাটেজিক্যালি ঠিক করতে হবে যে আমরা আসলে কোথায় কিভাবে এই ক্যান্সার চিকিৎসাগুলো দেব, না হলে এলোমেলোভাবে আগাবে না। ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে সাধারণ উপসর্গগুলা কি? সবচেয়ে সাধারণ উপসর্গ আমি একটু আগেই বলছিলাম, ব্রেস্টে চাকা। স্তনে যদি কেউ কোনো ধরনের চাকা অনুভব করেন তাহলেই তাকে চিকিৎসকের কাছে যেতে হবে। তবে এখানে একটা কথা আমি বলে রাখি,
সেটা হচ্ছে যে যত ধরনের চাকা হয় ব্রেস্টে তার 90% হচ্ছে নন ক্যান্সারাস। আচ্ছা আচ্ছা। মাত্র 10% হচ্ছে ক্যান্সারাস। কিন্তু এটার একটা কুফল আছে, সেটা হচ্ছে অনেক রোগীকে আমরা পাই যাদের হয়তো 20 বছর, 25 বছর, 22 বছর, 21 বছর বয়সে বিনাইন লাম্প হয়েছিল, আমরা যেটাকে ফাইব্রোডেনোমা বলি, এবং দেখা গেছে যে সেটা হয়তো ছোট্ট একটা অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে, অথবা সেটা বছরের পর বছর ধরে ওভাবেই আছে, কারণ ফাইব্রোডেনোমা খুব আস্তে আস্তে বড় হয়। ফলে ওই রোগীটার যখন একটা ক্যান্সার হচ্ছে তখন সে মনে করছে এটা আগের মতোই, সুতরাং এটাকেও গুরুত্ব না দেওয়ার কিছু নাই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা কি করে, মহিলারা সাধারণত নিজেদের সমস্যাগুলো হয়তো আরেকজন নারীর সাথে শেয়ার করতে পছন্দ করে, তো উনি তাকে যাকে জিজ্ঞেস করলেন তার হয়তো এরকম 20 বছর ধরে একটা চাকা রয়ে গেছে যেটা কোনো সমস্যা করছে না, সে ওনাকে কিন্তু বলে দিচ্ছে কোনো বিষয় না, এরকম আমার একটা আছে 20 বছর ধরে কিছু হয় না। এটা কিন্তু খুব মারাত্মক। ফলে আমরা সব রোগীকে ইনসিস্ট করি বা জোর দেই যে আপনার স্তনে চাকা দেখা মাত্রই ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তার ঠিক করবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ইমেজিং এর মাধ্যমে বা বায়োপসির মাধ্যমে যে এটা ক্যান্সার আছে কি নাই, কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদিও আমি বলেছি যে 10টার মধ্যে 9টাই নন ক্যান্সারাস, কিন্তু আপনাকে 10টার মধ্যে 10টা টিউমারই আপনাকে ডাক্তারকে দেখাতে হবে। আর্লি স্টেজ শনাক্তকরণের মধ্যে পার্থক্য কি, লেট স্টেজ কি? এটা একটা ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে আর্লি স্টেজ বলতে আমরা যেটা হয় যে আমরা যদি 4টা স্টেজ 1 2 3 4 যদি মোটা দাগে বলি, 1 2 আর্লি, 3 লোকালি অ্যাডভান্সড, 4 অ্যাডভান্সড। আমরা চাই যে 1 এবং 2 এই স্টেজের মাঝখানে রোগী আমাদের কাছে আসুক। আচ্ছা আচ্ছা। তাহলে রোগীর ক্যান্সারের ক্ষেত্রে যে সুস্থ হওয়ার যে প্যারামিটার, আমরা বলি 5 ইয়ার্স সার্ভাইভাল, মানে অন্তত রোগী যদি একটা চিকিৎসার পরে, ক্যান্সার চিকিৎসার পরে, যে কোনো ক্যান্সার 5 বছর বেঁচে থাকে, তাহলে ওইটাকেই আমরা ধরে নিই যে সে সম্ভবত সুস্থতার দিকে গেছে। তারপরেও কিন্তু ফিরে আসতে পারে ক্যান্সার, কিন্তু সাধারণত 5 বছর একটা বেঞ্চমার্ক। তো যদি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টেজ 1 এবং স্টেজ 2তে যদি রোগী আসে এবং তাকে যদি প্রপারলি চিকিৎসা করা হয়, সেই ক্ষেত্রে আপনার শতকরা 80 থেকে 85% রোগী 5 বছর বেঁচে থাকবে, মানে সুস্থ হওয়ার সুযোগটা অনেক বেশি যাবে। কিন্তু সেই রোগীটা যদি স্টেজ 3তে আসে তখন কিন্তু এটা নেমে আসবে 70 65 এরকম। সেই রোগীটা যে 4th স্টেজে আসে এটা তাহলে 20-30-এ চলে যাবে। তার মানে দেখেন যে স্টেজের সাথে কিন্তু রোগীর প্রগনোসিস বা ভালো হওয়ার যে প্রবণতা সেটা একদম সরাসরি জড়িত। সেজন্য আমরা চাই যে আর্লি স্টেজ, তার মানে স্টেজ 1 এবং 2 এর মাঝখানেই রোগী আমাদের কাছে আসুক, তাহলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সার্জারির পর পুনরায় ক্যান্সার হওয়ার ঝুঁকি কতটা থাকে? সার্জারির পরে না, আসলে আমরা যদি বলি যে ক্যান্সার চিকিৎসার পরে, মানে শুধু সার্জারি করলে তো এটা ফিরে আসার সম্ভাবনা ভেরি হাই। আমরা কিন্তু এরকমও পাই অনেক রোগী অপারেশন করছে তারপরে আর কোনো চিকিৎসাই নিল না। ফলে এই জন্যই বললাম যে ক্যান্সার চিকিৎসা শুরু করার আগে, সেটা ধরেন কোনো রোগী আমার কাছে আসলো সার্জনের কাছে, আমার দায়িত্ব হচ্ছে রোগীকে অপারেশন করার আগেই পুরো বিষয়টা বলা যে আপনার এই 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 চিকিৎসা কিন্তু লাগবে। আমি অনেক ভালো করে একটা সার্জারি করলাম, কিন্তু পরবর্তীতে রোগী আর কোনো থেরাপি নিল না, এই রোগী ফলো আপ করলো না বা থেরাপি নিলই না, উনি অপারেশন করে বাড়ি চলে গেল, এরকম অনেক সময় হয়। সেই রোগীগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সার্ভাইভ করতে পারে, রোগ আবার হয় এবং রোগ নিয়ে আবার ফিরে আসে, ক্যান্সার ফিরে আসে, আমরা যাকে রেকারেন্স বলি। সেই জন্য যেই চিকিৎসকের কাছে প্রথম যাবে, সেটা অঙ্কোলজিস্ট, মেডিকেল রেডিয়েশন অঙ্কোলজিস্ট বা সার্জন, যার কাছেই যাক, তার দায়িত্ব হচ্ছে যে রোগীকে পুরো চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দেয়া। তো ফিরে আসার প্রবণতা কিন্তু সবসময় থাকবে। আমি যে বলেছি 80-85% রোগী ভালো হয়ে যাবে, তার মানে কি স্টেজ 1-এ আসলেও কিছু রোগীর কিন্তু রোগ ফিরে আসতে পারে 5%, কিন্তু ওই 5% কি আমরা জানি না। ফলে আমরা চাই, যেমনভাবে আমরা চাই যে শতকরা 100 জন রোগী তার যে কোনো চাকা নিয়ে ডাক্তারের কাছে আসবে, ঠিক একইভাবে চিকিৎসা শেষ করার পরে অন্তত 5 বছর রোগী ফলো আপে থাকবে, যাতে রোগ ফিরে আসলেও আমরা দ্রুত তাকে শনাক্ত করতে পারি এবং চিকিৎসা দিতে পারি। রোগ ফিরে আসা মানেই কিন্তু মৃত্যুর ঠিকানা না, রোগ ফিরে আসলেও সেটারও চিকিৎসা আছে। কেমোথেরাপি বা রেডিওথেরাপি ছাড়া কি কখনো শুধু সার্জারি যথেষ্ট হয়? না, আমি একটু আগেই বলছিলাম শুধু সার্জারি যথেষ্ট হতে পারে, সেটা খুবই কম সংখ্যক ক্ষেত্রে। টিউমারটা যদি খুব ছোট হয়, টিউমারের যদি হরমোন পজিটিভ টিউমার হয়, বগলে একদমই কোথাও না যায়, এরকম কিছু কিছু ক্রাইটেরিয়াতে তারপরেও কিন্তু তাকে হরমোন পজিটিভ হলে হরমোন থেরাপি নিতে হবে। ট্রিপল নেগেটিভ খুব ছোট টিউমার, তারপরেও কিন্তু তার কেমোথেরাপি নিতে হবে। ফলে শুধু সার্জারি করে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা
আমি বলবো যে প্রায় হয়ই না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা রোগ নির্ণয় কতটা কার্যকর? রোগ নির্ণয় আসলে যেটা হচ্ছে, আমি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে আসলে আমরা জোর দেব স্ক্রিনিং এর উপরে। স্ক্রিনিং 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 কিভাবে? সেটা হচ্ছে আপনি অন্তত 35 বা 40 বছর থেকে প্রতি বছর একটা করে ম্যামোগ্রাম করবেন। একটা ম্যামোগ্রামের দাম 2-2.5 হাজার টাকা। তো বছরে একটা করে করবেন। এখন সবাই করতে না পারলেও, ধরেন আপনার ফ্যামিলিতে একজনের ক্যান্সার আছে, ব্রেস্ট ক্যান্সার বা অন্য যে কোনো ক্যান্সার, তার মানে কিন্তু অন্য যে কোনো লোকের চেয়ে আপনার ঝুঁকি বেশি। তাহলে তারা অন্তত করুক। আমরা বলি যে যারা হাই রিস্ক গ্রুপ, তারা যদি করে তাহলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আগে ডিটেক্ট করতে পারি। সুতরাং আর এখানে একটা, এই পরীক্ষাগুলো এমনই বিশেষায়িত, এগুলো কিন্তু নর্মাল যে আমরা চিকিৎসা, মানে আমরা যে এক্সিকিউটিভ হেলথ চেক আপ বা রেগুলার যে চেক আপ, সেখানে কিন্তু কখনো এই পরীক্ষাগুলো করা হয় না। আচ্ছা। ফলে আপনাকে মনে করেই এই স্ক্রিনিং টেস্টগুলো করতে হবে আলাদা করে, না হলে কিন্তু রোগ নির্ণয় হবে না। এই স্ক্রিনিংগুলো আমাদের সারা দেশে, আমরা যদি জেলা, উপজেলা, ইউনিয়ন তো থাকার কথা না, এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কি মানে অ্যাভেলেবিলিটি কেমন? না, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রাইভেট সেক্টর হয়তো অনেক জেলাতে এটা আছে, কিন্তু আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু এটা করতে হবে বছরে একবার। জি, তাই না? তো বছরে একবার, ধরেন আপনার জেলায় নাই কিন্তু আপনার পার্শ্ববর্তী জেলাতে আছে, ঠিক আছে? সুতরাং এটা অ্যাভেইল করে, এটা আসলে আমাদের সরকারের পক্ষে স্ক্রিনিং প্রোগ্রামে যাওয়াটা এখন প্রায় অসম্ভব, কারণ আমরা এখনো কিউরেটিভ যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলাই কিন্তু এনশিওর করা সম্ভব হয় না। একটা 20 কোটি 19 কোটি মানুষের দেশে এটা কিন্তু খুবই ডিফিকাল্ট। কিন্তু ব্যক্তি পর্যায়ে এবং যারা যাদের এফোর্ট, যারা এটা ব্যয় নির্বাহ করতে পারেন, এমনও কিন্তু অনেকে, দেখেন আপনার ক্যান্সার হয়ে গেলে আপনি তো 10 লক্ষ টাকাও খরচ করছেন, অথচ আপনি 2000 টাকা করে বছরে, কিন্তু এটা কোনো কঠিন কিছুই না। একদিন আপনি আপনার শহর না হলে পার্শ্ববর্তী শহর, আশেপাশে বাংলাদেশে এখন 1-1.5 ঘন্টার মধ্যেই অনেক জায়গায় আপনি যেতে পারবেন, যেহেতু রাস্তাঘাট এখন হয়েছে। তো তাহলে কিন্তু আপনি যে এটা করতে পারেন। সুতরাং আমার মনে হয় যে সরকার কতটুকু করবে বা কবে করবে সেটা না দেখে, আপনার মানে আমরা এই জন্য চাই মানুষের মধ্যে সচেতনতা বাড়ুক, তার নিজের জন্য সে 2000 টাকা বছরে খরচ করে। আসলে স্বাস্থ্য যে একটা অনেক বড় সম্পদ, নিয়ামক, এটাই আমরা আসলে অবলোক করে যাই। এটা সব খুবই, হ্যাঁ আসলেই তাই। আমরা আসলে সবকিছুর জন্য আমরা খরচ করি, কিন্তু স্বাস্থ্যের জন্য, এবং দেখা যায় যে অনেক, দেখা যাচ্ছে মধ্যবিত্ত পরিবার, তারা সচ্ছল, কিন্তু তার নিজের মানে অসুস্থতার জন্য কিন্তু সে কখনো সঞ্চয় করে না। হ্যাঁ, আবার কোনো হেলথ ইন্স্যুরেন্সও নাই। ফলে যেটা হচ্ছে যে সে যখনই একটা অসুস্থ হচ্ছে, বিশেষ করে ক্যান্সারের মতো ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তার হয় সম্পদ বিক্রি করতে হচ্ছে, নাহলে একটা এফডিআর ভাঙতে হচ্ছে, নাহলে গহনা বিক্রি করতে হচ্ছে, এরকম ঘটনা হয়। কিন্তু আসলে এটা কিন্তু তারই অপরাধ, কারণ সে দেখা যাচ্ছে যে প্রপারলি, কারণ সরকার ক্যান্সারের চিকিৎসা এত ব্যয়বহুল যে একজন ক্যান্সার রোগীর পিছনে 10 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ করে টাকা খরচ করা কিন্তু ইন্টেনসিভ দেওয়া সম্ভব না। সেই কারণে আসলে আমাদের নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। প্লাস আমাদেরকে আসলে ইন্স্যুরেন্সের কথা এখন চিন্তা করতে হবে, বিশেষ করে বড় রোগগুলোর ক্ষেত্রে, একটা হার্টের রোগ, একটা কিডনির রোগ, যেগুলোতে আসলে স্ট্রোক, যেগুলোতে আসলে আপনার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, সেই সমস্ত জন্য আসলে এখন আমাদেরকে ইন্স্যুরেন্স কাভারেজ কিভাবে বাড়ানো যায়, সরকার ভর্তুকি দিয়ে হোক, সরকার যে ভর্তুকিগুলো স্বাস্থ্য খাতে দিচ্ছে তার সাথে কিছু ইন্স্যুরেন্সের ভর্তুকি দিয়ে মানুষও কিছু দেখ নিজের আয় থেকে, এভাবে করে একটা ব্যবস্থা করতে হবে। নাহলে সামনে কিন্তু আমাদের ক্যান্সার রোগ এমনভাবে বাড়ছে যে এটা আমাদের একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করবে। বিয়ের বয়স বা সন্তান জন্মদানের বয়স ক্যান্সার ঝুঁকিতে প্রভাব কিভাবে ফেলে? ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের বিয়ের বয়স, সন্তান আছে কি নাই সেগুলোর সাথে রিলেটেড। কেন? কারণ হচ্ছে ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু হরমোন, আমাদের ফিমেল যে হরমোনগুলো আছে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলোর সাথে রিলেটেড। ফলে বলা হয় যে আর্লি মেনার্কি, লেট মেনোপজ, মানে যত দীর্ঘ সময় ধরে এই হরমোনগুলো মানুষের শরীরে থাকবে তত বেশি হচ্ছে তার রিস্ক হচ্ছে ক্যান্সার আক্রান্ত। আবার দেখা যাচ্ছে যাদের বেশি সন্তান তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি কম, যাদের সন্তান নাই তাদের ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত ঝুঁকি বেশি। যে সমস্ত মায়েরা তাদের সন্তানকে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদের ঝুঁকি কম, কিন্তু যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না তাদের ঝুঁকি বেশি। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মায়েরা কিন্তু সবাই অধিকাংশ কাজ করছেন বাইরে, ফলে দেখা যাচ্ছে ব্রেস্ট ফিডিং করানোর আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা আমরা তৈরি করতে পারছি না। অধিকাংশ ক্ষেত্রে মায়েরা তাদের সন্তানদেরকে বাসায় রেখে যাচ্ছেন, ফলে প্রপারলি ব্রেস্ট ফিডিং করাতে পারছে না। তার মানে এই প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু রিলেটেড। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার হরমোন, যে আমাদের ওরাল পিলগুলো রয়েছে
জি, ইনজেক্টেবল হরমোন কন্ট্রাসেপ্টিভগুলো রয়েছে, এগুলোরও কিন্তু বিশেষ করে ইস্ট্রোজেন, হাই ইস্ট্রোজেন সমৃদ্ধ যে আপনার জন্ম নিরোধকগুলো, সেগুলো কিন্তু ক্ষতিকারক। তবে আসার বিষয় হচ্ছে যে এখন যে জন্ম নিরোধকগুলো আস্তে আস্তে বাজারে আসছে, সেগুলোতে ইস্ট্রোজেনের পরিমাণ কমিয়ে দিয়ে প্রজেস্টেরনের পরিমাণ বাড়ানো হয়, ফলে ওগুলো কম ঝুঁকিপূর্ণ। জি, ব্রেস্ট ফিডিং কি ক্যান্সারের ঝুঁকি কমায় কিনা যদি আপনি বলছেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো বললাম যে এটা প্রমাণিত যে ব্রেস্ট ফিডিং আসলে ক্যান্সারের ঝুঁকি কমায়। সেজন্য আমরা সবসময় এনকারেজ করি যে ব্রেস্ট ফিডিং যে শুধু তার বাচ্চার বৃদ্ধিতেই সহায়তা করবে তা না, নিজের সুস্থতা, মায়েরও কিন্তু ক্যান্সারের ঝুঁকি কমাবে। সুতরাং এটা একটা অ্যাডিশনাল একটা বেনিফিট ব্রেস্ট ফিডিং এর। অপারেশনের পর রোগীরা সবচেয়ে বেশি কোন মানসিক চাপে থাকে? অপারেশনের পরে আসলে সব রোগীরা সবচেয়ে বেশি যে চাপে থাকেন, যেমন সেটা নির্ভর করে অপারেশনটা কি ধরনের হচ্ছে। কারণ আমরা যে ব্রেস্ট ফেলে দিই, তাহলে তো রোগীরা কিন্তু আমাদেরকে অনেক সময় এসে বলে আপনি আমার ব্রেস্ট ফেলে দেন, আমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার মুক্ত হওয়া দরকার। কিন্তু আমরা তো জানি যে ক্যান্সার রোগীরা তো অনেক ক্ষেত্রেই, মানে আমি তো বললাম যে 80-85% রোগী তো ভালো হয়ে যাবে। তো ভালো হওয়ার পরে সে যতবারই আয়নার সামনে দাঁড়াবে, তার তো একটা বডি ইমেজ ডিস্টর্টেড হয়ে গেল। তো এটা কিন্তু একটা মারাত্মক চাপ। এবং আমি একটা গবেষণা পরিচালনা করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করতে, স্তন না ফেলে যে সার্জারিটা, সেটার পরে কোয়ালিটি অফ লাইফ কিভাবে ইমপ্রুভ করে। তো তখন রোগীদেরকে আমরা কতগুলো সেট কোয়েশ্চেনার, কতগুলো প্রশ্ন করেছিলাম। সেইখানে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে স্যাটিসফ্যাকশন লেভেল এবং তাদের যে অ্যাংজাইটি, স্ট্রেস, আমরা দেখেছি ম্যাস্টেকটমি বা ব্রেস্ট ফেলে দেওয়ার পরে ডিভোর্স হয়ে গেছে মেয়েদের। হ্যাঁ, তাদেরকে হাজবেন্ড হয়তো তাদেরকে ত্যাগ করেছে। তো এই যে প্রেশারগুলো, এগুলো প্রত্যেকটা তো আসলে এই অপারেশনের সাথে রিলেটেড। তার চুল পড়ে যাচ্ছে কেমোথেরাপি দিলে, তাই না? তাহলে একটা মহিলার কাছে কিন্তু তার চুল খুব প্রিয়, হ্যাঁ, একটা অ্যাসথেটিক্স বিউটি। জি, তো হয়তো চুলটা আবার গজাচ্ছে, কিন্তু এই যে কিন্তু সে তো শুনছে যে কেমোথেরাপি দিলে চুল পড়ে যায়। তো এই প্রত্যেকটা ইফেক্ট কিন্তু তাকে শরীরে বহন করতে হচ্ছে। তো ওই জন্য এখন চিকিৎসা পদ্ধতির কোয়ালিটি অফ লাইফটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা যে চিকিৎসাগুলো দিচ্ছি তা দিয়ে মানে কত কম কোয়ালিটি অফ লাইফ নষ্ট করে আমরা আসলে চিকিৎসাটা দিতে পারি। জি, জি। সমাজে ব্রেস্ট ক্যান্সার নিয়ে যে ট্যাবু, সেই ট্যাবু ভাঙতে কি ধরনের উদ্যোগ দরকার হতে? এই যে আমরা যেটা করছি, তার মানে হলো যে প্রচুর কথা বলতে হবে। ট্যাবু ভাঙার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা নিয়ে ট্যাবু, সেটা নিয়ে আপনাকে বারবার কথা বলতে হবে। যখনই কথা বলবে সবাই বিভিন্ন দিক থেকে, টেলিভিশনে, ইন্টারনেটে, পত্রিকায়, যে এমনকি গল্পের আসরে, সব জায়গাতে আমরা যখন এটা নিয়ে বেশি বেশি কথা বলবো, তখন একসময় ব্রেস্ট শব্দটা উচ্চারণ করতেই রোগীরা এসে বলতো আমার বুকে চাকা। এখন কিন্তু এসে সবাই বলে যে আমার ব্রেস্টে চাকা হয়েছে। তার মানে এটাই একটা ট্যাবু ভাঙা। তার মানে হচ্ছে একটা অঙ্গের নাম আপনি উচ্চারণ করতে পারছেন না ট্যাবুর জন্য। এখন বুকে চাকা আর ব্রেস্টে চাকা তো এক জিনিস না আসলে, তাই না? তাহলে এর মানে হলো আপনি যত বেশি কথা বলবেন তত ট্যাবু ভাঙবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রোগীদেরকে কথা বলতে হবে। আমাদের দেশে এখনো কিন্তু রোগীরা খুব বেশি, তারা এই ট্যাবুটা এখনো তারা অতিক্রম করতে পারেন না যে তার ক্যান্সার হয়েছে, তাই তিনি যে ক্যান্সার বিজয়ী, এই কথাটা তারা গর্বের সঙ্গে বলেন না। এটার একটা হিউজ ইম্প্যাক্ট আছে। যখন একজন, আমি 100 বার বললাম যে ক্যান্সার ভালো হয়ে যায়, আর একজন ক্যান্সার রোগী সে যদি বলে যে এই যে আমি ক্যান্সার রোগী ছিলাম, আমার 5 বছর আমি ভালো আছি, আমি 10 বছর আগে আমার ক্যান্সার হয়েছিল, আমি ক্যান্সার জয় করেছি, এটা কিন্তু হাজার হাজার রোগীর মনে একটা মোটিভেশন বা একটা ইন্সপিরেশন। তো এইটা আমি আমার রোগীদেরকে সবসময় উৎসাহিত করি যে আপনারা সব জায়গায় যে বলবেন যে আপনি ক্যান্সার রোগী এবং আপনি ভালো আছেন, তাহলেই এই ট্যাবুটা হয়তো ভাঙবে। আপনার পরামর্শে নারীরা প্রতিদিন নিজের জন্য কি কিছু ছোট অভ্যাস গ্রহণ করতে পারে? হ্যাঁ, আমার মনে হয় যে প্রতিদিন দরকার নেই। একটা হচ্ছে প্রতিদিন বলতে এক্সারসাইজ, কারণ হচ্ছে আমরা দেখেছি বডি ওয়েট, হাই বডি ওয়েট বা বিএমআই এর সাথে ক্যান্সারের সম্পর্ক আছে। কারণ আপনি যত মোটা হবেন, শরীরে যত চর্বি জমবে, ফ্যাট সেলের মধ্যে ইস্ট্রোজেন তৈরি হয়, ফলে আপনাকে ওজন যত কম থাকবে ক্যান্সারের ঝুঁকি কম থাকবে। ওজনটা নিয়ন্ত্রণে, ওজন নিয়ন্ত্রণ। তার মানে প্রতিদিন আপনাকে কিছু ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, এবং জাঙ্ক ফুড, বিশেষ করে যে মানে ফাস্ট ফুড এবং ক্যান্ড ফুড, এগুলো আপনি অ্যাভয়েড করা, এটা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার প্রতি মাসে একবার করে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। যে বছর মানে মাসের একটা নির্দিষ্ট সময়ে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একবার একটা নির্দিষ্ট নিয়মে আপনি এটা আপনার চিকিৎসকের কাছ থেকে শিখতে পারেন। এখন ইউটিউবেও আপনি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন লিখে সার্চ দিলে অনেকে এটা অনেক ভিডিও আছে। তাহলে আপনি ওই শেখানো নিয়মে আপনি শুধু চেক করবেন যে আপনার স্তনে কোনো চাকা আছে কিনা, মাসে একবার, বারবার দেখার দরকার নেই। তাহলে এই জিনিসগুলো যদি আপনি অন্তত মেনে চলেন,
এবং স্মোকিং। এখন কিন্তু আমরা দেখেছি অ্যালকোহল, আমরা কিন্তু এখন আগে আমরা মনে করতাম যে স্মোকিংটা আমাদের দেশে মহিলারা সম্ভবত খুব বেশি করেন না, কিন্তু আনফরচুনেটলি এটা কিন্তু আমাদের এখন সময়ের পরিবর্তনের সাথে স্মোকিং এর স্মোকার মহিলাদের সংখ্যা কিন্তু বেড়েছে। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে পরিহার করতে হবে। অর্থাৎ হেলদি লাইফস্টাইলের মধ্যে তো স্মোকিং অ্যালকোহল তো আমরা নিষেধই করি, সেটা ছেলের জন্য হোক মেয়ের জন্য, সবার জন্য আমরা নিষেধ করি, সেগুলোকে মেনে চলতে হবে। আমাদের দর্শক শ্রোতা যারা আপনাকে শুনছে, আমরা এই যে অক্টোবর মাসে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়ে যে আমরা চেষ্টা করছি কিছু না কিছু তথ্য আমাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার, তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো বার্তা এবং কিভাবে আমরা সচেতন হতে পারি, নিজেদেরকে সচেতন রাখতে পারি? প্রিয় দর্শক, আপনাদের জন্য যেটা বলা সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ব্রেস্টে কোনো ধরনের চাকা হলে দ্রুত চিকিৎসকের কাছে আসতে হবে, এটার কোনো বিকল্প নেই। আপনাকে কোনো ধরনের ধারণার বশবর্তী হয়ে যে এটা হয়তো ক্যান্সার না, এটা হয়তো ঠিক হয়ে যাবে, আমার আগে হয়েছিল চলে গেছে, কখনো এটা চিন্তা করবেন না। যে কোনো চাকা হলে আপনি দ্রুত চিকিৎসকের কাছে যান, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে প্রতি মাসে একবার আপনার স্তন পরীক্ষা করুন। কোনো ধরনের অসঙ্গতি, মোটা হয়ে যাওয়া, কোনো একটা ঘা, কোনো একটা কালার চেঞ্জ, কোনো একটা চাকা, যাই হোক না কেন আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বলি আর্লি ডিটেকশন সেভস লাইফ। তার মানে হচ্ছে আপনার একটা ক্যান্সার হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, এখন খুব ভালো চিকিৎসা আছে, এবং আমি বলেছি আর্লি স্টেজে 80 থেকে 85% রোগী কিন্তু ভালো হয়ে যায়। এবং আপনার এখন অপারেশন করলেও আপনার সেই আগে যে অপারেশন করা হতো, পুরো ব্রেস্ট ফেলে দেওয়া হতো, সেগুলোও লাগে না। তার মানে হচ্ছে খুবই অল্প অপারেশনের মাধ্যমে আপনাকে একটা ভালো চিকিৎসা দেওয়া সম্ভব, নতুন নতুন আধুনিক কিমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেট থেরাপি, এগুলোর মাধ্যমে। তার মানে হচ্ছে এটাকে লুকিয়ে রাখার কিছু নেই, ক্যান্সার হয়ে গেলেও এমন ভাবার কিছু নেই যে আপনার জীবন শেষ হয়ে গেছে। সাহস রাখুন, চিকিৎসা নিন এবং ভালো থাকুন। অশেষ ধন্যবাদ কল্লোল ভাই আপনাকে। আমরা একটু সমৃদ্ধ হলাম, বা আমরা একটু স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে আমরা একটু অবগত হলাম। আমার ধারণা যে আমরা যারা দর্শক শ্রোতা আছে তারা বেশ উপকৃত হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে এটি নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হয়েই অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা ও স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গেই থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।